প্রিয় দর্শক শুভেচ্ছা, স্বাগতম যমুনা টেলিভিশনের 5 ঘন্টার বিশেষ আয়োজন ইলেকশন 2026 এ। দেশজুড়ে নির্বাচনী উত্তাপ তুঙ্গে, গ্রাম থেকে শহর, পাড়া থেকে রাজধানী, ভোটের হাওয়া সবখানে। কে দিচ্ছেন কি বার্তা, কার কথায় কতটা সাড়া পড়ছে ভোটারের, সবই থাকবে দীর্ঘ বুলেটিনে। প্রচার পর্বের সবশেষ খবরের পাশাপাশি থাকছে প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর শীর্ষ নেতাদের বিশাল জনসভা ও সমাবেশের লাইভ আপডেট। থাকবে ভোটারদের আশা আকাঙ্ক্ষা, উদ্বেগ আর হতাশার কথাও। যমুনা টেলিভিশন সব সময় নিরপেক্ষ, দায়িত্বশীল এবং পেশাদারী সাংবাদিকতায় বিশ্বাসী। কোনো পক্ষ নয়, সত্য আর তথ্যই আমাদের অঙ্গীকার। আগামী 8 তারিখ পর্যন্ত প্রতিদিন থাকবে এই মেগা বুলেটিন। যাচ্ছি আজকের আয়োজনে। ক্ষমতায় গেলে দুর্নীতি চাঁদাবাজি দমনের কঠোর হুঁশিয়ারি দিলেন জামায়াতের আমির। যারা দল সামলাতে পারে না তারা কিভাবে দেশ পরিচালনা করবে, রাখলেন সেই প্রশ্ন। আমরা কোন দল গোষ্ঠী পরিবারতান্ত্রিক বিজয় আর আমরা দেখতে চাই না, শাসনও আমরা দেখতে চাই না। আমাদের দেশবাসী মুক্তি আছে নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থাপনা। বিকেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 31 দফার জুলাই সনদকে ধরা হয়েছে মূল ভিত্তি, জনকল্যাণে থাকবে নানা প্রতিশ্রুতি। রাজধানীর 3টি বাস টার্মিনাল যেন গলার কাঁটা। ভোটারদের আশ্বাস দিলেও এ বিষয়ে নিশ্চুপ প্রার্থীরা। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মুক্তি মিলবে না নগরবাসী। রাজনীতি পলিটিক্সে যদি মনে করে যে এটা আমরা সম্ভব, আর যদি মনে করে যে না এটা এইভাবে চলতেছে তো সমস্যা নেই। অনেকজনে তো অনেক কথা বলে, কিন্তু আশ্বাস অনুযায়ী তো কেউ কাজ করতেছে না। তারা চাঁদা মুক্ত করবে, দেশ উন্নয়ন করবে, কিন্তু টার্মিনাল ভিত্তিক কোনো কথা তারা বলেন নাই। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এবারে বিস্তারিত। জামায়াত ক্ষমতায় গেলে দেশের মানুষকে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দেয়া হবে, এছাড়া পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে, এমন প্রতিশ্রুতিও দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। শফিকুর রহমানের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের পর অনেকেই হাজার হাজার মামলা করে চাঁদাবাজি করেছে। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি দমনের পাশাপাশি চাঁদাবাজদের ঘাড় টেনে ধরার হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, নির্বাচিত সরকারের দেশ পরিচালনার জন্য মুখিয়ে আছে জনগণ। সৎ লোকের হাতে দেশের শাসন ব্যবস্থা চলুক, এমনটাই চায় জামায়াত। যারা নিজের দল সামলাতে পারে না তারা কিভাবে দেশ পরিচালনা করবে, এমন প্রশ্ন তোলেন ডাক্তার শফিকুর রহমান। এরপর পটুয়াখালীর বাউফল, পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল, বোয়ালমারী ও ফরিদপুরে জনসভার মধ্যে দিয়ে শেষ হবে জামায়াত আমিরের দক্ষিণাঞ্চল সফর। সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতের মধ্য দিয়ে ডাকসু থেকে শুরু করে জকসু হয়ে যে বিজয় পেয়েছে, সংগ্রামী উপস্থিতি অনেক মেহমান এসেছেন। ইনশাআল্লাহ যার যার যোগ্যতা অনুযায়ী সবাই দেশ গড়ার সংগঠন করেছে। আমরা দেখলাম আশ্চর্য হয়ে কেউ কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেক বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছিল, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠের জনসভায় কথা বলছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। হচ্ছে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ন্যায় বিচার থাকতে হবে। এই তিনটা জিনিস যদি কোনো সমাজে থাকে, এই সমাজ একটা ভালো সমাজে পরিণত হয়। কিছু ভাই গাড়ি ধরার জন্য ইতিমধ্যে রওনা করেছেন, তাই না? তো কষ্ট করে আসলেন, আপনাদের মুখ তো আমার দেখতে হবে। গাড়ি একটু পরেও পাবেন, গাড়ি আপনাদেরকে ফেলে যাবে না ইনশাআল্লাহ। ভলান্টিয়ার যারা আছেন তাদেরকে একটু সবর করতে বলেন, মাঠে থাকতে বলেন। আমরা চলে যাব 10 মিনিট ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলব। আমাদের সামনে দুইটি নির্বাচন একই দিনে হাজির।
গণভোট, সাধারণ নির্বাচন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হায়াত দিলে 12 তারিখ একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। 54 বছরে যেই রাজনৈতিক ব্যবস্থা, দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে, এই বাংলাদেশকে পাল্টে দিয়ে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। 13 তারিখে সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে মহান রব্বুল ইজ্জত যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে যে সমস্ত ত্রুটি এবং দুর্বলতার কথাই মাত্র বললাম, আমাদের প্রত্যেকের 2 হাতের 10 আঙ্গুলের থেকে পরিচ্ছন্ন থাকবে ইনশাআল্লাহ। চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি আমরা কাউকে করতেও দেব না। দুর্নীতি আমরা করি না, দুর্নীতির জল আমরা কেটে দিব, কাউকে দুর্নীতি করতে দেব না। মামলা বাণিজ্য এটাকে আমরা ঘৃণা করি, প্রশ্নই উঠে না, কাউকে এই সুযোগ দেওয়া হবে না। বরঞ্চ অন্যায় মামলা করে কাউকে হ্যারাস করলে তাকেই শাস্তির আওতায় আনা হবে। অনেক সময় নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে তার জীবন ধ্বংস করে দেওয়া হয়, তার পরিবার ধ্বংস করে দেওয়া হয়, তার ভবিষ্যৎকে তছনছ করে দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিকেল 3:30টায় হোটেল সোনারগাঁয়ে হল রুমে এই ইশতেহার ঘোষণা করবেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলীয় সূত্র জানায় ইশতেহারে বিএনপির 31 দফা এবং জুলাই সনদকে মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের প্রত্যাশাকে ইশতেহারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এবং কৃষক কার্ডের মতো আধুনিক সেবাগুলো চালুর প্রতিশ্রুতিও থাকছে এই দলিলে। তাছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং দুর্নীতি দমনে শক্তিশালী কাঠামোর রূপরেখা থাকবে। জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে তারেক রহমানের এটাই প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। আমাদের সকলকে সতর্ক, আসুন কাজ একটাই, কাজে হাত দিব। আছেন নাকি আমার সাথে? নির্বাচনী প্রচারে কাল উত্তরবঙ্গের 3 জেলায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেবেন জনসভায়। শনিবার বেলা 11:30টায় ঠাকুরগাঁ জেলায় হাই স্কুল মাঠের জনসভায় তারেক রহমানের যোগ দেওয়ার কথা। চলছে মঞ্চ তৈরি সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে নেতাকর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঠাকুরগাঁয়ের জনসভা শেষে নীলফামারীতে যাবেন তারেক রহমান। দুপুরে পৌরসভার বড় মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি। এরপর যাবেন দিনাজপুরের বিরামপুরে। সেখানে বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় বক্তব্য দেবেন। তারেক রহমানের সফর ঘিরে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। এই সফর যেহেতু দীর্ঘ 20 বৎসর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, কাজেই দিনাজপুরের মানুষের বিশেষ আগ্রহ, উচ্ছ্বাস, আবেগ কাজ করতেছে। টোটাল একটা ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের দিকে মনোযোগী যেন হন এবং সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেন যদি বিএনপি সরকার ক্ষমতায় আসতে পারে। তো এটাই থাকবে এই এলাকার মানুষের এবং আমাদের সকলের দাবি। ঠাকুরগাঁয়ে বিএনপি চেয়ারম্যানের সফর এবং জনসভার প্রস্তুতি সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সারথী দাস। পার্থ, সমাবেশের প্রস্তুতি কতদূর এগোলো, কি বলছেন নেতাকর্মীরা? দেবাশিস, আপনি যেটি বললেন যে আগামীকাল তারেক রহমানের যে জনসভা রয়েছে, নির্বাচনী জনসভা, সেই জনসভাকে ঘিরে মঞ্চ প্রস্তুতির কাজ চলছে জোরে সোরেই। আমি একটু দেখানোর চেষ্টা করব। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় যে মাঠ রয়েছে, সেই বড় মাঠে মঞ্চ প্রস্তুতির কাজ চলছে এবং এই দীর্ঘ
প্রায় 23 বছর পরে দলটির চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁয়ে আসছেন এবং তাকে ঘিরে এবং সামনে নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বেশ উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যাচ্ছে এবং ঠাকুরগাঁয়ের যে 5টি উপজেলা রয়েছে সেই 5টি উপজেলার থেকে এখানে অনেক নেতাকর্মীরা এখানে উপস্থিত হবেন এই জনসভায় এবং আশা করা যাচ্ছে যে দলটির যে চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান তিনি কালকে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন নির্বাচন। ধন্যবাদ পার্থ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নির্বাচনের খবরাখবরের বাইরে এবার একটি অন্য প্রসঙ্গ। নবম পে স্কেলের দাবিতে শাহবাগ থেকে ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন সরকারি কর্মচারীরা। টিয়ারশেল, জল কামান আর রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গের চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী। সেখানে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছি তার কাছে। রাব্বি, এই মুহূর্তে সেখানকার কি অবস্থা, সার্বিক চিত্র এবং পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সরকারি কর্মচারীদেরকে বিচ্ছিন্ন করতে তাদেরকে এই যে যমুনা থেকে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করেছে, কিন্তু যমুনা থেকে সরছে না। আর সরকারি কর্মচারী যারা আন্দোলন করছে তারা বলছেন যে গেজেট তাদের চাই এবং এই গেজেটের জন্য তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন। কিন্তু দেখতেই পাচ্ছেন পুরো এলাকায় কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এখানে দেখছেন যে লাঠিচার্জ করে, জলকামান নিক্ষেপ করে পুরো এলাকা যমুনা আশপাশ সব জায়গা থেকে এই আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরও বারবার তারা আবার কিন্তু ফিরে আসার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে পুলিশের এই প্রতিরোধে বাধার কারণে আমরা দেখেছি যে বেশ কয়েকজন আহত হয়ে কিছু যদি বলতেন। আমাকে দেখতে পাচ্ছি যে এখানে বারবার চেষ্টা করছে আন্দোলনকারীদেরকে নির্বাচনে একদিন বাকি। এই মুহূর্তে আসলে এরকম দাবি পূরণ করা সরকারের পক্ষে আসলে এই দাবি নিয়ে কাজ করা সম্ভব না। সেক্ষেত্রে তারা বারবার বলছেন সরে যান, কিন্তু কোনোভাবেই তারা সরছে না। আমরা দেখছি যে এখানে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে, তাদেরকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আটক আমরা দেখছি। এখানে আবার ধাওয়া পাল্টা ধাওয়া শুরু দেখছি আমরা দেখছি আবার পুলিশ ধাওয়া করছে। মূলত ধাওয়াটি এই কারণেই যে বারবার করে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, বারবার তারা আবার কিন্তু এই যমুনার সামনে এসে ব্যারিকেড করার চেষ্টা করছে। লাঠিচার্জ, টিয়ারশেল, জলকামান, আবার ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দিতে দেখছি আমরা। পাশাপাশি বুঝতেই পারছেন তাদেরই আন্দোলন। তারা বলছেন যে যৌক্তিক আন্দোলন, তারা একটি বাস্তবসম্মত একটি বৈষম্যহীন বেতন কাঠামো চান এবং সরকার যে নবম পে স্কেল যে কাঠামোটি দিয়েছে সেটি অবিলম্বে বাস্তবায়ন চান এবং গেজেট চান। এই গেজেটের দাবিতে তারা আজকে রাজপথে নেমেছেন। শাহবাগের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে তারা একদম যমুনার সামনে এসে অবস্থান নিয়েছেন, ঘণ্টাখানেক ছিলেন এবং এরপর তাদেরকে সতর্ক করার জন্য আমরা দেখেছি যে পুলিশ পুলিশের মূল একটাই উদ্দেশ্য যে তাদের দাবি যৌক্তিক, কিন্তু সেটি এখন রাব্বি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। আবারও নির্বাচনের খবর। রাজধানীর বনানী এলাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করছেন দলের নেতাকর্মীরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, গণসংযোগ কি শুরু হয়েছে? দেবাশিস, মূলত সকাল থেকে কিন্তু এই গণসংযোগ শুরু হয়েছে এবং বিএনপির যে স্থায়ী কমিটির সদস্যরা এবং কয়েকজন নেতাকর্মীরাও কিন্তু সকাল থেকে এই গণসংযোগে অংশ নিয়েছেন। তার মধ্যে ছিলেন বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আর সৈয়দ আলাল হোসেন, তিনিও কিন্তু ছিলেন। এবং আমরা দেখেছি যে এই এলাকায় কিন্তু ঢাকা 17 আসনে 2জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, জামাত মনোনীত একজন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এবং সকাল থেকেই যেটি আমরা দেখেছি যে তারা কিন্তু তারেক রহমানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এই ঢাকা শহরের ঢাকা 17 এলাকার
যে বনানী এলাকাটি রয়েছে সেই বনানী কাঁচা বাজার এলাকায় তারা প্রচারণা চালাচ্ছেন এবং প্রচার দলের যে সভাপতি মণ্ডলীর যে সদস্যরা যারা এই নির্বাচনী প্রচারণার এই পুরো কার্যক্রমটি পর্যবেক্ষণ করছেন তাদের পক্ষ থেকেও কিন্তু আজকের এই প্রচারণার চালানো হচ্ছে। আমরা তেমনই একজনের সাথে কথা বলতে চাই। বেশ কয়েকটি প্রতিশ্রুতি নিয়ে তো জনগণের কাছে যাচ্ছেন, এখন পর্যন্ত কেমন সাড়া পাচ্ছেন? সকাল থেকে তো অনেক জায়গায় গিয়েছেন। জনগণ আসলে উন্মুখ হয়ে আছে তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য। আমরা আমাদের যে 10টি প্রতিশ্রুতি আছে এগুলো নিয়ে জনগণের কাছে যাচ্ছি। এছাড়া তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান আছে, ডিটেলস প্ল্যান আছে এলাকার জন্য, সেগুলো নিয়ে কথা বলছি। আসলে আমরা যাওয়ার আগেই জনগণই বলছে যে আমরা তারেক রহমানের জন্য অপেক্ষা করছি। তাহলে তো দেখতে পাচ্ছি যে 10টি পয়েন্টে আপনারা মানুষকে বলছেন যে এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, সেই বিষয়ে আসলে কোনো কিভাবে নিচ্ছে এই প্রতিশ্রুতিগুলো জনগণ? আসলে 10টি না, শুধু আমাদের ডিটেলস প্ল্যান আছে, এখানে 10টি ইম্পর্টেন্ট ইস্যুকে আমরা সামনে নিয়ে এসেছি। কিন্তু প্রত্যেকটি সেক্টরে তারেক রহমানের পরিকল্পনা রয়েছে, যেমন দেশের জন্য রয়েছে, এই আসনের জন্য রয়েছে। যেমনটা শুনছিলাম যে দেশের জন্য নতুন কোনো পরিকল্পনা নিয়ে তিনি আসবেন এবং সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন এই প্রচার দলের সদস্যরা। ধন্যবাদ রেদওয়ান আমাদের সাথে যুক্ত হবার জন্য। খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত খুলনা 2 আসন। জলাবদ্ধতা ও মাদকের বিস্তার সহ নানা সমস্যায় জর্জরিত এই জনপদ। প্রার্থীরা প্রতিনিয়ত আশ্বাস দিচ্ছেন নির্বাচিত হলে এই সকল সমস্যাই দূর হবে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ আল এহসান। এহসান, ভোটারদের কি আশ্বাস প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? আর সমস্যাগুলোর সমাধানে তারা কি পদক্ষেপ নেবেন? দেবাশিস, খুলনা 2 আসনের নজরুল ইসলাম মঞ্জু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে যে সব প্রতিশ্রুতি এখানে ভোগান্তির কারণ, সেই প্রতিশ্রুতিগুলো উনি দিচ্ছেন। উনি বলছেন নগরের জলবদ্ধতা নিরসন করতে চান। উনি খুলনার যে মাদকের যে সমস্যাটা আছে, সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে পরিচিত খুলনা, সেগুলো তিনি নিরসন করতে চান। পাশাপাশি খুলনার যে সার্বিক উন্নয়নে যে একটা বড় ভূমিকা রাখতে চান তিনি। আমরা খুলনা 2-এর আজকে উনি খুলনা 2-এর সোনাডাঙ্গা এলাকায় করছেন। আমরা একটু তার সাথে কথা বলবো, উনি কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সর্বশেষ ভোটারদের কাছে ওনার প্রতিশ্রুতিটা কতটুকু বাস্তবায়ন করতে চান উনি। কতটুকু আপনি তার প্রতিশ্রুতি দিচ্ছেন? নির্বাচনী ট্রেন এখন গন্তব্যের খুব কাছাকাছি এবং উৎসবমুখর পরিবেশে এবার নির্বাচন হতে যাচ্ছে। যেখানে সেখানে মানুষের ঢল, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এতেই প্রমাণিত হয় যে বিএনপির সবচেয়ে ভোটারদের প্রিয় দল, কাছের দল এবং আস্থার প্রতীক হচ্ছে বিএনপি। এবং সেই বিএনপিকে ঘিরে মানুষের স্বপ্ন অনেক। এবারের এই নতুন বাংলাদেশের যে অভিযাত্রা শুরু হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে, সেই অভিযাত্রায় বিএনপি যে কর্মসূচি নিয়ে আসছে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা মানুষ গ্রহণ করেছে। এখানে নারীদেরকে স্বাবলম্বী করা, কৃষকদেরকে তাদের উপকরণ দেওয়া এবং নানান ধরনের পরিকল্পনা নিয়ে আমরা মানুষকে যাচ্ছি। মানুষের ব্যাপক আগ্রহ এবং বিশ্বস্ত দল বিএনপি এবার ইনশাল্লাহ ভোট বিপ্লব হবে সারা বাংলাদেশে। বলছিলাম নজরুল ইসলাম মঞ্জু তার নির্বাচনী ইশতেহার এবং তার কর্মকাণ্ড নিয়ে বলছিলেন বিএনপি জনপ্রিয় দল হিসেবে এবার আবির্ভূত হচ্ছে এবং মানুষের ব্যাপক সমর্থন পাচ্ছে, এই কথা তিনি বলছিলেন। তিনি এর পাশাপাশি বলছেন যে খুলনার সার্বিক উন্নয়নে তিনি বড় ভূমিকা রাখতে চান, মানুষের পাশে থাকতে চান, মানুষের কল্যাণে। ধন্যবাদ এহসান আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঢাকা 10 আসনে নির্বাচনে লড়ছেন বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম ও জামায়াত প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। সেখানকার প্রচারের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর অনেক ছুটির দিনে প্রচারের গণসংযোগ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দেবাশিস, ছুটির দিনের প্রচারণার খবরাখবর জানাচ্ছি আমি এই মুহূর্তে ঢাকা 10 আসন থেকে। এবং যদি মুদ্রার এপিট আর ওপিটের কথা বলি তাহলে দেখা গেছে যে দুটো হেভিওয়েট ক্যান্ডিডেট তারা কিন্তু ঠিক তাদের জায়গা থেকে মন্তব্যগুলো জানাচ্ছেন এবং ভোটারদের কাছে তাদের যেই চাওয়া এবং দলীয় ইশতেহার, এই দুটোকে এক ধরনের সংমিশ্রণ করে তাদের চাওয়া পাওয়াগুলো পৌঁছে দিচ্ছেন এবং ভোটারদের কাছে দোয়া চাচ্ছেন। জুম্মার সময় এই মুহূর্তে ঘড়ির কাঁটাও বলছে প্রায় 12:30 বাজতে চললো এবং আমরা বায়তুল আমান জামে মসজিদের ঠিক সামনে আছি এবং আমাদের সাথে এই আসনের যিনি ক্যান্ডিডেট অর্থাৎ আমাদের সঙ্গে আছেন হচ্ছে জসিমউদ্দিন সরকার অ্যাডভোকেট, এবং ওনার সঙ্গে আমরা একটু কথা বলি। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আসলে নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে। এলাকা ভিত্তিক আপনি প্রচারণা চালাচ্ছেন, দলীয় পক্ষ বিপক্ষ আছে, আপনাদের কি কোনো ক্ষোভ আছে? আমাদের তো একলা কোনো ক্ষোভ না, জনগণের ক্ষোভ আছে। জনগণ লক্ষ্য করছে
যে একটা বিশেষ দলের ব্যানারে ভরে গেছে, আর আমাদের গত 3 দিনে আমরা যে পরিমাণ ব্যানার লাগিয়েছি প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে, একটি ব্যানার আপনি খুঁজে পাবেন না। সম্ভবত বিলবোর্ডটা শেষ রাতে লাগাইছে, সেই জন্য এটা সিট নষ্ট করতে পারে নাই। কাজেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা অন্যতম দায়িত্ব এই এনশিওর করা। লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ফেয়ার ইলেকশন কীভাবে হবে? এ তো লেভেল প্লেয়িং ফিল্ড হলো না, সবার জন্য সমান আচরণ না। কারো প্রচারণার ম্যাটেরিয়ালস থাকতেছে, আমার প্রচারের ম্যাটেরিয়ালস উদা হয়ে যাচ্ছে। নিজের দলের লোকরা কি এই কাজ করতে পারে না। সুতরাং অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর কর্তব্য লেভেল প্লেয়িং ফিল্ড করার স্বার্থে পদক্ষেপ গ্রহণ করা। লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছিলেন এই ঢাকা 10 আসনের জামায়াতে ইসলামীর যিনি প্রার্থী, শুধু তিনি নন, তার সঙ্গে সমর্থকেরা আছেন, পাশাপাশি ভোটাররা, তারাও চান লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমেই আগামীর যে নির্বাচন, অর্থাৎ 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে দায়িত্ব নেবে যোগ্য প্রার্থী। ধন্যবাদ অনেক যুক্ত হবার জন্য। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ঢাকার প্রার্থীরা। তবে রাজধানীর গলার কাটা, মহাখালী, গাবতলী আর সায়দাবাদ 3 বাস টার্মিনাল নিয়ে যেন মুখে কুলু পেটেছেন। ভোটাররা বলছেন রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই ভোগান্তি থেকে মুক্তি মিলবে না রাজধানীবাসীর। প্রার্থীরা বলছেন টার্মিনাল 3টি সরিয়ে নিতে পরিবহন মালিক শ্রমিকদের সাথে কথা বলে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করবেন তারা। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। ভোট আসে ভোট যায়, বদলায় সরকার, নেতা হন আইন প্রণেতারা, কিন্তু রাজধানীর কেন্দ্রে মহাখালী বাস টার্মিনাল কেন্দ্রিক চিরচেনা এই যানজটের চিত্র বদলায় না আর। শুধু এই মহাখালী নয়, ঢাকার বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসা গাবতলী আর সায়দাবাদেরও একই চিত্র। 3 টার্মিনাল ঘিরে বিশৃঙ্খলা দুর্বিষহ করে তুলেছে রাজধানীবাসীর জীবন। টার্মিনালগুলো ঢাকার বাইরে সরিয়ে নিতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও অজানা কারণে বাস্তবায়ন করা যায়নি তা। হবে কেমনে? না নিলে কেমনে হবে? ঢাকার বাইরে টার্মিনাল না নেয় তাহলে তো এটা আর সম্ভব না। আমাদের দেশের রাজনীতি পলিটিক্সে যদি মনে করে যে এটা আমরা সম্ভব, আর যদি মনে করে যে না এটা এইভাবে চলতেছে তো সমস্যা নাই। অনেকজনে তো অনেক কথা বলে, কিন্তু আশ্বাস অনুযায়ী তো কেউ কাজ করতেছে না। টার্মিনাল মানেই বিপুল ভোট ব্যাংক। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে আরেকবার এসেছে নির্বাচন। ভোটের মাঠ চষে বেড়ানো প্রার্থীরা আশ্বাসের ফুলঝুরে ছোটালেও নিশ্চুপ 3 টার্মিনালের বিষয়ে। এখন মোটামুটি 3 জন এমপি প্রার্থী আসছে, 3 জনের একই বক্তব্য যে তারা চাঁদা মুক্ত করবে, দেশ উন্নয়ন করবে, কিন্তু টার্মিনাল ব্যক্তি কোনো কথা তারা বলেন নাই। সব পার্টি আসতেছে, আমরা ওকে আছে, যার যার মনে আছে কি কারে ভোট দিব, কারকে কি করব। টার্মিনাল নিয়ে কোনো কথা হয় নাই এখনো। কথিত আছে রাজধানীর ভেতরের এই 3 টার্মিনাল স্থানান্তর না করার পেছনে রয়েছে পরিবহন কেন্দ্রিক অর্থনীতি। শ্রমিক পরিবহন সংগঠনগুলোর হিসাবে এই 3 টার্মিনালে প্রতিদিন যাতায়াত করে 10,000-এরও বেশি দূরপাল্লার বাস। বছরে অবৈধ লেনদেনের পরিমাণ প্রায় 500 কোটি টাকা। যদি আমাদের নেতা যদি এখানে ইনশাল্লাহ নির্বাচিত হয়, অনতিবিলম্বে প্রথম ফার্স্ট প্রায়োরিটি থাকবে এটাকে সরানো। এটা আপনার জনগণের পক্ষ থেকে আমরাই দাবি তুলব। যদিও 3টি স্থাপনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের। নির্বাচিত হলে এ নিয়ে সমন্বয়ের কথা বলছেন প্রার্থীরা। যারা এই সড়ক পরিবহনের ব্যাপারে যারা দীর্ঘদিন জড়িত আছেন তারা, তৃতীয়ত হচ্ছে অবশ্যই মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, এদের সবাইকে নিয়ে ত্রিপক্ষীয় বসে সিদ্ধান্ত নিতে হবে। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো ব্যবস্থা বা এমন কোনো কিছু এখনো যখন বিদ্যমান আছে সেগুলো নিয়ে কাজ করাটাই আমাদের প্রথম টার্গেট থাকবে। টার্মিনাল 3টি সরিয়ে নিতে ইতিমধ্যেই হেমায়েতপুর, উত্তরা এবং কাঁচপুরের 3টি জায়গায় জমি নির্ধারণ করা হয়েছে। রাজধানীর ভেতরের 3টি বাস টার্মিনালের মুখের প্রতিদিনের চিত্র ঠিক এই রকম। বিশেষজ্ঞরা বলছেন এই যানজট এবং অব্যবস্থাপনা দূর করতে সবচেয়ে বেশি প্রয়োজন কার্যকর উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সদিচ্ছা। এটি করতে না পারলে এই 3টি টার্মিনাল রাজধানীবাসীর ভোগান্তির প্রতীকী হয়ে থাকবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বরগুনা 1 আসনে হাত পাখার বিজয় নিশ্চিত, এমনটাই বলছে ইসলামী আন্দোলনের আমির মোহাম্মদ রেজাউল করিম। আজ বরগুনার আমতলী ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলনের জনসভায় এসব বলেন তিনি। সহকর্মী ফেরদৌস হোসেন খান ইমন জানাচ্ছেন বাকিটা। ইমন, জনসভায় আর কি প্রতিশ্রুতি দিলেন
ইসলামী আন্দোলনের আমির। দেবাশিস, মূলত কিছুক্ষণ আগে ইসলামী আন্দোলনের বরগুনা 1 আসনের যে জনসভা, সেই জনসভাটি শেষ হয়েছে। বরগুনা সদর, আমতলী, তালতলী এই 3টি উপজেলা নিয়ে কিন্তু বরগুনা 1 আসন। মূলত এই জনসভায় কিন্তু আজকে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের যিনি আমির রয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মাওলানা, এবং এখানকার যিনি প্রার্থী রয়েছেন মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, এবং এই স্থানীয় নেতৃবৃন্দ আজকে কিন্তু এই জনসভায় উপস্থিত ছিলেন। এবং এখানে দূর দূরান্ত থেকে মিছিল নিয়ে কিন্তু এই যে আমতলীর ঈদগাহ মাঠ পৌরসভার সামনে, সেটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এখানে ইসলামী আন্দোলনের যিনি আমির রয়েছেন তিনি বলেছেন এইখানকার যে মানুষের মাঝে মূলত ভুল বিভ্রান্তি তথ্য দিচ্ছেন এবং এই আসনের ইসলামী আন্দোলন বিজয় নিশ্চিত, সে কথা কিন্তু বলেছেন। এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকারের কথা বলেছেন। এবং এখানকার এলাকার উন্নয়নের জন্য যে সকল পরিকল্পনা রয়েছে এখানকার প্রার্থীর, সেসব কথা কিন্তু এখানে বলেছেন। এবং দেশের উন্নয়নের জন্য ইসলামী আন্দোলন কাজ করবেন সে কথা এখানে বলেছেন। মূলত ভোট কেন্দ্রের কথা বলেছেন। ভোট কেন্দ্রে কেউ দখল করতে যাতে না আসতে পারে সেদিকে সজাগ থাকার জন্য ইসলামী আন্দোলনের যারা নেতাকর্মী সমর্থক রয়েছেন তাদেরকে সজাগ থাকার জন্য তিনি আহ্বান করেছেন। মূলত একটি কথাই তিনি বলেছেন যে নারীদের মাঝে মূলত বিভিন্নভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে ইসলামের, এবং হিন্দু মুসলিম বা যারা রয়েছেন বা যারা সংখ্যালঘু রয়েছেন তাদেরকে নিরাপত্তার কথা কিন্তু তিনি জানিয়েছেন। এই ছিল বরগুনার আমতলী থেকে দেবাশিস। ধন্যবাদ ইমন যুক্ত হবার জন্য। নির্বাচনের খবর জানানোর আগে আবারও চলে যেতে চাই আমরা যমুনার সামনে যে প্রধান উপদেষ্টার বাসভবন, সেখানে রয়েছেন রাব্বি সিদ্দিকী আমাদের সহকর্মী। নবম পে স্কেলের দাবিতে শাহবাগ থেকে ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন সরকারি কর্মচারীরা। টিয়ার শেল, জল কামান আর রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গের চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী। রাব্বি, আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে সেখানকার কি অবস্থা, সার্বিক চিত্র জানাবেন। একবার ছত্রভঙ্গ করেছে, তারপরে আবার কিন্তু কর্মচারীরা আবার তারা জড়ো হওয়ার চেষ্টা করেছে যমুনার সামনে। এবার আসলে পুলিশকে লক্ষ্য করেও আমরা দেখেছি আন্দোলনকারীরা প্রতিরোধ গড়ে তুলেছে। কোনোভাবেই আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখানে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, সব ধরনের ব্যবস্থা, যত ধরনের ব্যবস্থা ছত্রভঙ্গ করার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সব কিন্তু নেওয়া হচ্ছে। তারপরও কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অনেকেই আসছেন আবার যমুনার সামনে অবস্থান নেবার চেষ্টা করছেন। আমরা দেখছি যে পুলিশ খুব ধৈর্যের সাথেই আন্দোলনকারীদেরকে বোঝাচ্ছেন, যেহেতু নির্বাচন সামনে। এখন এই মুহূর্তে এই সড়ক অবরোধ, তারপর একটা এইরকম জায়গায়, যে জায়গায় আপনি জানেন যে 144 ধারা জারি করা আছে, এবং এখানে কোন ধরনের সভা সমাবেশ, কোন ধরনের অবস্থান নিষিদ্ধ, সেই জায়গাতে সেই আবার সাউন্ড গ্রেনেড, আবার টিয়ার শেল কিন্তু একের পর এক চলছে। এভাবেই চলছে ঘন্টা দুয়েকের ধরে। আমরা দেখছি যে পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এই রায়ত কন্ট্রোলের জন্য তারা মাঠে নেমে গেছেন। আমরা দেখেছি অতিরিক্ত কমিশনার, পুলিশ কমিশনার, সেই সাথে এই রমনা যে যিনি ডিসি আছেন মাসুদ আলম, তার নেতৃত্বে কিন্তু এই যে বিক্ষোভ, সরকারি কর্মচারী যারা পে স্কেলের গেজেট চাইছেন তাদের বিক্ষোভ কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং সেই সাথে টিয়ার শেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে বেশ কিছু সময় ধরেই। কিন্তু আন্দোলনকারী তাদের একটাই বক্তব্য যে তারা অবিলম্বে গেজেট চান, এবং সেই গেজেট ঘোষণা ছাড়া, গেজেট প্রকাশ ছাড়া তারা তাদের সেই সংগ্রাম চালিয়ে যাবেন। তারা বলছেন যে বেতন কাঠামো সরকার এরই মধ্যেই ঘোষণা করেছে কিন্তু গেজেট করেনি, সেই নবম পে স্কেল তারা বাস্তবায়ন দেখতে চান। এবং এই দাবির সাথে আজকে সারা দেশ থেকে সরকারি কর্মচারী যারা আছেন, আন্দোলনকারী যারা এই ব্যানারে যারা আন্দোলন করে আসছেন দীর্ঘদিন ধরে, তারা। রাব্বি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য যমুনার সামনে থেকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 6 হাতিয়ায় ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। নানা সমীকরণ ও চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস দেখা দিয়েছে। গেল কয়েকদিন বিএনপি ও এনসিপির মধ্যে পাল্টা হামলার ঘটনা ঘটেছে হাতিয়ায়। নির্বাচন ঘিরে বাড়ছে উত্তেজনা ও উদ্বেগ।
এবারের নির্বাচনে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে নোয়াখালী ৬ আসন হাতিয়া। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পাশাপাশি রয়েছে বিএনপির বিদ্রোহী আরও ২ জন প্রার্থী, যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়াও মাঠে রয়েছে ১১ দলীয় জোটের প্রার্থীও। বলা যায় এখানে লড়াই হবে চতুর্মুখী। এরই মধ্যে বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির কর্মী সমর্থকরা জড়িয়ে পড়েন সংঘর্ষে। আহত হয় অর্ধশতাধিক। সংঘাত সংঘর্ষে সাধারণ ভোটারদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। তবে তাদের প্রত্যাশা সংঘাত নয়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ। ইলেকশনের কারণে গন্ডগোল বাজছে, বিভিন্ন অংশ নেতারা মারপিট করতেছে। এখন কিভাবে ভোট দিতে যাবে সাধারণ মানুষ ভয় করতেছে, মারামারি হইতেছে। আমরা জনগণের খুব ভয়ে আছি। যদি এইভাবে চলতে থাকে তাহলে তো হাতিয়ার সাধারণ ভোটার হতাশাজনক অবস্থান করছে। প্রশাসনকে নিশ্চিত করতে হবে যে ভোটে সুস্থ ভোট হবে, মারামারি হবে না এবং আমাদের ভোটারদের নিশ্চয়তা দিতে হবে, তাহলে আমরা ভোট কেন্দ্রে যাব। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে তোলেন অস্ত্র ও সন্ত্রাসী হামলার অভিযোগ। উস্কালিতে সবাই দেখেছে কারা সন্ত্রাস করছে। আমার দল কোনো জায়গায় এ ধরনের কোনো সন্ত্রাস যে কথাটি বলছে ওদের উপর হামলা করেছে, কোনো হামলা করে নাই। সকল সন্ত্রাসী এখন বিএনপি, এই সন্ত্রাসীগুলাই তালিকাভুক্ত সন্ত্রাসীরা হামলাগুলা করতেছে। এরা এলাকায় মানুষের উপর অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, হুমকি দামকি দিচ্ছে, বাড়িতে গিয়ে টাকা বিলি করতেছে, ধমক দিচ্ছে এবং একটা ফ্যামিলি কার্ডের মতো একটা ভাওতাবাজি দিয়ে মানুষকে বোঝাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে এসব সন্ত্রাসীরা ভোটের ঠিক পূর্ব মুহূর্তে এসে এখানে মরণ কামড় দিয়ে নির্বাচনকে অসুষ্ঠু করতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। মাঠে থাকবে নৌবাহিনী, কোস্টগার্ড সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী, জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। হাতিয়া এখানে উপকূল এবং নদী দ্বারা বেষ্টিত হওয়ার কারণে এখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে। আমরা ইতিমধ্যেই এই বিষয়টি সংশ্লিষ্ট সকলকে আমরা এই বিষয়ে আরো বেশি দায়িত্বশীল হওয়ার জন্য বলেছি। 11টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩,৩৯,১৮৬ জন। হাতিয়ায় মোট ১০৪টি ভোট কেন্দ্র। অতি গুরুত্বপূর্ণ হিসেবে ৩৮টি কেন্দ্রকে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। সদর ও কচুয়া উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট 2 আসন নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে ধানের শীষ, দাঁড়িপাল্লা প্রতীকের সাথে সমান তালে ছুটছেন ঘোড়া মার্কার প্রার্থী। প্রচারণায় সরব, চায়ের দোকান থেকে হাট বাজার। স্থানীয়রা বলছেন নির্বাচনে আসনটিতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ইতিহাস, ধর্মীয় স্থাপনা আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত বাগেরহাট। প্রচলিত আছে স্বাধীনতা পরবর্তী সময়ের নির্বাচনগুলোতে জেলার 2 নং আসনে যারাই নির্বাচিত হয়েছেন তার দলই গঠন করেছে সরকার। আসন্ন নির্বাচনকে ঘিরে আসনটিতে 4 জন প্রার্থী থাকলেও ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। ভোটাররা বলছেন তরুণদের কর্মসংস্থান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসমুক্ত এলাকা গড়তে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। খেটে খাওয়া মানুষ যারা দ্রব্যমূল্য দাম কম রাখবেন তাদেরই ভোট দিব। দেশেই যেন একটা কর্মসংস্থান পায়, আমাদের জন্য, দেশের জন্য, আমাদের জন্য ভালো সুযোগ তৈরি হয়। তারা আমাদের শিক্ষাঙ্গন থেকে রাজনীতিকে দূর করবে, আমাদের শিক্ষাঙ্গনে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবে। আমরা ভোট দিয়ে তাদেরকে বেছে নিতে চাই। আমরা জানি শান্তিতে থাকতে পারি, দেশের সন্ত্রাস, সাদাবাজি এগুলো যাতে না হয়। আসনটিতে বিএনপি প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জামায়াতের শেখ মঞ্জুরুল হক রাহাত, স্বতন্ত্র প্রার্থী MAH ইসলামী আন্দোলনের শেখ আতিয়ার রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা। মাদককে চিরতরে দূর করা হবে ইনশাল্লাহ এলাকা থেকে, আর আমরা সন্ত্রাস এবং চাঁদাবাজি এটা দূর করব। কেউ চাঁদাবাজি করতে পারবে না, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তুলবার লক্ষ্যে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। আগের চেয়ে বেশি সার আমি পাইতেছি এবং আমি কোনোটা লোক আমার কাছে মুখ খুলে নিয়ে যায় এরকম লোক আমি দেখিনি, এবং কথা বলি তারা স্বতঃস্ফূর্তভাবে আমার কাছে আসে। তাতে আমি মনে করি আমার জনসমর্থন আগের চেয়ে অনেক অনেক গুণে বেড়ে গেছে। লেভেল প্লেইং ফিল্ডের কোনো সমস্যা নেই। এভাবে যদি চলতে থাকে তাহলে আশা করি নির্বাচনটা অবাধ, নিরপেক্ষ এবং ক্রেডিবল একটি নির্বাচন হবে। আমাদের নারী কর্মীদেরকে কয়েকটা জায়গায় হুমকি দেওয়া হচ্ছে। আসনটিতে মোট ভোটার সংখ্যা 3,38,009 জন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থী নির্বাচনী গণসংযোগে সন্ত্রাসীর গুলিতে আহত 2 শিশুর অবস্থা আশঙ্কাজনক। শিশুদের রাতেই চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। এছাড়া গুলিবিদ্ধ বাকি 3 জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। গত রাতে টেকনাফের
আলীখালী এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় রাতে কক্সবাজার 4 আসনের বিএনপি প্রার্থী চালাচ্ছিলেন নির্বাচনী প্রচার। হঠাৎই ভিড়ের ভেতর শীর্ষ সন্ত্রাসী জালাল ঢুকে পড়ে, এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয় 2 শিশু সহ 5 জন। পুলিশ জানায় এই ঘটনায় জড়িত জালালকে আটকের চেষ্টা চলছে। হামলার মোটিভ খুঁজতে পুলিশ তদন্ত করছে। এই ছিল ইলেকশন 2026-এর এই ঘন্টার আয়োজনে। পরের ঘন্টায় খবরাখবর নিয়ে আবারও ফিরছি, সাথে থাকুন।